ইতিমধ্যে সম্মানিত আলোচক ও বিশেষ অতিথিগণ বিভিন্ন আঙ্গিকে এ বিষয়ে বক্তব্য রেখেছেন। নেতৃত্ব কী এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন আমরা সফল নেতৃত্ব বলছি, এ বিষয়ে আমি কিছুটা আলোকপাত করতে চাই আপনাদের সম্মুখে। সম্মানিত শুধু একটি সাধারণ লক্ষ্য বা ভীষণ অর্জনের জন্য ব্যক্তি বা গোষ্ঠীসমূহকে পথ নির্দেশ করা, অনুপ্রাণিত ও প্রভাবিত করার আর্ট বা কৌশলকে নেতৃত্ব বলা হয়। লিডারশিপ ইজ দ্য আর্ট অফ গাইডিং, inspiring and influencing individuals or groups towards achieving a common goal of vision. একজন সফল নেতা বা নেতৃত্বের কী বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা প্রয়োজন? একজন নেতার প্রধান যে বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা দরকার সেটি হলো, প্রথম হলো দেশপ্রেম। নেতার মধ্যে থাকতে হবে ভিশন, মিশন, কমিটমেন্ট, থাকতে হবে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা। একজন নেতার মধ্যে থাকবে দূরদর্শিতা, মানবিকতা, সৎ, সাহস ও সৃজনশীলতা। একজন নেতার মধ্যে আরও থাকবে সহানুভূতি এবং এমপ্যাথি, আবেগ, আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, অভিযোজন যোগ্যতা বা অ্যাডাপ্টেবিলিটি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। সম্মানিত সুধীজন, একজন সফল নেতৃত্বের গুণাবলী বা বৈশিষ্ট্যের মানদণ্ডে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচার করতে যাই, তাহলে দেখবেন একজন সফল নেতৃত্বের সকল বৈশিষ্ট্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে রয়েছে। আমরা এই কথাগুলো আলোচনা করব। এই আলোচনার মধ্যে প্রথমেই আমি বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বদৌলতে আজকে দেশ স্বাধীন হয়েছে। 15ই আগস্ট 1975 কালো রাত্রিতে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তার সপরিবারে যারা শাহাদত বরণ করেছেন, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা ভাই যারা, তাদের প্রতি এবং আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের প্রতি এবং জাতীয় 4 নেতার প্রতি, এবং বিভিন্ন সময় দেখা গেছে আমাদের 52 সনের থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে যারা দেশ ও জাতির স্বার্থে তাদের জীবন দিয়েছেন, এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং অন্যান্য সময় গ্রেনেড হামলা যারা শাহাদত বরণ করেন, প্রত্যেকে বেদি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এবং বঙ্গবন্ধুর কারণে দেশটি স্বাধীন হয়েছে বিধায় আজকে আমরা এই আলোচনা করার সুযোগ পাচ্ছি। এই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জয়ন্তী শেখ হাসিনা, এই যিনি আমাদের মাঝে আজকে বেঁচে আছেন, কাজ করছেন এবং আমাদের শিক্ষা দিচ্ছেন। স্বাধীনতা মহাকাব্যের অমর কবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত রাজনীতি আদর্শের উত্তরাধিকারী জয়ন্তী শেখ হাসিনা। আলোচনার সুবিধার্থে শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্রী সংসদের সহসভাপতি ছিলেন। তিনি এই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরের বছর সভাপতি ছিলেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সকল গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এটা হলো 75 পরবর্তী শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতা। 75 সালে 15ই আগস্ট পিতা মাতা ভাই বোন নিকটতম আত্মীয়স্বজনকে হারিয়েছেন। এরপর প্রায় 6 বছর জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে অনেকটা নির্বাসনের মতো থেকেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকরা দীর্ঘ সময় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। 1980 সালে ইংল্যান্ড থেকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন। 1981 সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। 6 বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে তিনি 81 সালে 17 মে দেশে ফিরেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর হতে 6 বছরের প্রয়াস জীবন, যেখানে প্রাণনাশের ঝুঁকিও ছিল এবং পরবর্তীতে স্বদেশ প্রত্যাবর্তন, এই প্রেক্ষিতটা যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য খুঁজে, সেটা অ্যাডাপ্টেবিলিটি বা সহনশীলতা, ধৈর্য। এছাড়া আরেকটি বিষয় উল্লেখ করা যায়, সেটা হলো আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোলড। একই সাথে ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও সাহস, এটিও তার মধ্যে আমরা দেখতে পাই। এটি কিন্তু একটি বৃহৎ ব্যাপার। যিনি এত কিছুর পরেও, সবাই মারা যাওয়ার পরেও তার জীবনটা কি এই জায়গায় থাকবে কি বাঁচবে না, তাদের যারা মারা গেছেন তাদের সুখে দুঃখে সে চিন্তা করবেন, সব কিছু বাদ দিয়ে কিন্তু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে উনি কিন্তু সেই
এত বড় একটা ঝুঁকি নিয়ে দেশে প্রবেশ করেছিলেন। সমস্ত শুধু 81 সালে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত হওয়ার পরপরই তিনি শাসক গোষ্ঠীর রোষানলে পড়েন। তাকে বারবার কারান্তরীণ করা হয়, তাকে হত্যার জন্য কমপক্ষে 19 বার সশস্ত্র হামলা করা হয়। 1983 সালের 15 ফেব্রুয়ারি সামরিক সরকার তাকে আটক করে 15 দিন অন্তরীণ রাখে। 1984 সালের ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসে তাকে দুবার গৃহবন্দী করা হয়। 1985 সালের 2 মার্চ তাকে আটক করে প্রায় 3 মাস গৃহবন্দী করে রাখা হয়। 86 সালের 15 অক্টোবর থেকে তিনি 15 দিন গৃহবন্দী ছিলেন। 87 সালের 11 নভেম্বর তাকে গ্রেপ্তারের পর 1 মাস অন্তরীণ রাখা হয়। 89 সালের 27 ফেব্রুয়ারি শেখ হাসিনা গ্রেপ্তার হয়ে গৃহবন্দী হন। 1990 সালের 27 নভেম্বর শেখ হাসিনাকে বঙ্গবন্ধু ভবনে অন্তরীণ করা হয়। 2007 সালের 16 জুলাই সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে সংসদ ভবন চত্বরের সাব জেলে পাঠায়। প্রায় 1 বছর পর 2008 সালের 11 জুন তিনি মুক্তি লাভ করেন। এত নির্যাতনের পরও তিনি ভেঙে পড়েননি, মনোবল হারাননি। সমিত উপস্থিতি, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে উল্লেখযোগ্য হামলাগুলোর মধ্যে রয়েছে 1987 সালের 10 নভেম্বর সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে তাকে লক্ষ্য করে পুলিশের গুলিবর্ষণ। এতে যুবলীগ নেতা নূর হোসেন, বাবুল ও ফাত্তা নিহত হন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাকে সহ তার গাড়ি ক্রেন দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। 1988 সালের 24 জানুয়ারি চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের সামনে শেখ হাসিনাকে লক্ষ্য করে এরশাদ সরকারের পুলিশ বাহিনী লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এই ঘটনায় শেখ হাসিনা অক্ষত থাকলেও 30 জন আওয়ামী লীগ নেতাকর্মী শহীদ হন। নিয়ম নীতি মালা যদি থাকে তাহলে সমস্যা হওয়ার কথা নয়। যেমনটি বর্তমান সরকার প্রধান যদি শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রীও তার নির্দেশে আমি 64টি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে 64টি চাঁদ দেখার কমিটি রয়ে গেছে। আমরা 64 জেলায় আমরা কিন্তু তাদেরকে জানিয়ে দিই চাঁদ দেখার আগে, তারা আমাদের প্রত্যেক জেলার থেকে তথ্যটা আমাদেরকে জানা যায় চাঁদ দেখা গেছে কি যায়নি। এটি হলো প্রথম কথা। কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমে আমরা যেটা বুঝি সেটা হলো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদের নামাজ পড়ো। সেটাই আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করি এবং সেটা পালন করতে গিয়ে দেখা গেছে যে আমরা প্রত্যেকটা জেলার থেকে তথ্য নেই এবং নিজেদের যখন যত জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা নক করি। শুধু আমাদের জেলা প্রশাসক একাই নন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ডিডি আছেন অথবা ডিরেক্টর আছেন, কোনো কোনো জায়গায় ডিরেক্টর, কোনো কোনো জায়গায় ডিডি আছেন আমাদের ইসলামিক ফাউন্ডেশন, তারাও আবার চাঁদ দেখে তারা কিন্তু রিপোর্ট করেন। এছাড়াও আমরা জনপ্রতিনিধি যদি কেউ কোথাও থেকে কোনো ইনফরমেশন আমাদেরকে দেয় তো সেটা প্রমাণ করার জন্য 3 জন সাক্ষী লাগে এবং 3 জন সাক্ষী যদি পাওয়া যায় যে হ্যাঁ এই 4 জনের চাঁদটা দেখেছে, তখন আমরা ধরে নিই যে চাঁদ দেখা গেছে, আমাদের এখন রোজা রাখতে হবে অথবা আমাদের ঈদ করতে হবে। এই জিনিসগুলোকে আসলে সঠিকভাবে আয়ত্তে নিয়ে আসতে পারলে আমাদের জন্য সহজ হয়। এছাড়া অনুবীক্ষণ ইয়েতে আমাদের আবহাওয়া অফিস থেকে তারা কিন্তু পর্যবেক্ষণ করেন, একই সাথে তারাও আমাদেরকে সহযোগিতা করেন। সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্তটা তখনই দেওয়া হয় যখন আমরা কনফার্ম হই, তারপরে এর আগে নয়। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এইভাবে বাকি সময় কাজ করার তৌফিক আমাদেরকে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের কোনো সময় যেন গায়ে কোনো দোষ না আসে। আল্লাহ পাক অবশ্যই হেফাজত করবেন। আমার বিশ্বাস এই দেশকে বঙ্গবন্ধুর কন্যা বারবার মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। পবিত্র কোরআনে বলে যে ইচ্ছা করলে আমি একজনকে রাষ্ট্রীয় মর্যাদায় বসাতে পারি, আমি তাকে সম্মান দিতে পারি, ইচ্ছা করলে তাকে সম্মান উঠিয়ে নিতে পারি। কিন্তু আল্লাহ তাআলা রাষ্ট্রীয় সম্মান তাকে দিয়েছেন, বারবার দিচ্ছেন, বারবার যতদিন বেঁচে থাকবেন ততদিন আল্লাহ তাআলা দিবেন বলে আমি এটা বিশ্বাস করি। আরেকটা জিনিস এখানে আপনারা বলেছেন হজ সম্পর্কে। হজের বিষয়টা আপনাদেরকে বলি, গত বছর আমাদের যে রেট ছিল হজের তার থেকে 1,02,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী কমিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। দেশবাসী আজকে 1,02,000 টাকা কমে এবার বছর যাচ্ছেন। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা ইতিমধ্যে আমাকে দিয়েছেন সেই নির্দেশনা যদি পালন করতে সক্ষম হতে পারি, আমার বিশ্বাস আগামী বছর আমরা আরও কিছু খরচ কমাতে পারবো এবং হজ যাত্রীদের নিশ্চিত করতে পারবো সুন্দর আবাসন এবং সেখান থেকে তারা আমাদের যে মক্কা শরীফে বা মদিনা শরীফে যখন যাবে তাদের জন্য একটা সুবিধাও আমরা করে দিতে চাই। যার যখন ইচ্ছা তখনই যেন মক্কা
কাবা ঘরে তারা ঢুকতে পারে, এবং তার জন্য শাটেল বাস রাখবো আমরা, এটা পরবর্তী বছরের জন্য, এবারের জন্য না। এবং শাটেল বাসে 10 মিনিট পর পর একটা করে বাস ছাড়বে, আর হজযাত্রীরা যেতে থাকবে, আবার ব্যাক করতে পারবে, দিন রাত একইভাবে চলবে। এরকম বেশ কিছু আমরা পরিকল্পনা গ্রহণ করছি আগামী বছরের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন, যদি বাস্তবায়ন করতে পারি তো এবার ইনশাল্লাহ গত বছরের চাইতে এবার অনেক ভালো হবে। কারণ গত বছর যে ত্রুটি বা আগের বছরের ত্রুটি, সেগুলোকে আমরা সমাধান করেছি, পরবর্তীতে যাতে ত্রুটি না হয় তার চেষ্টা করছি। এই হিসাবে বলতে পারি এবারে হজযাত্রী যারা যাবেন তারা অনেক সুখে শান্তিতে তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা হজ সুন্দরভাবে করতে পারবেন, এবং হজ যেন আল্লাহ তাআলা হজ কবুল করে তাদেরকে দেশে আল্লাহ তাআলা ফিরান, এই কামনা করছি। প্রতি বছর মুনাজিম ভিসা দেওয়া হয় হাজিদেরকে, কিন্তু এবার বিজনেস ভিসার কথা বলা হয়েছে, এবং সেই ভিসা নিয়ে ওইখানে বাড়ি ভাড়া নিতে সমস্যা হচ্ছে, এবং হজের ফিগুলো জমা দিতে সমস্যা হচ্ছে। এগুলো এটা প্রেস ব্রিফিং করে আদৌ কথাটা সবই যে সঠিক তা নয়, আংশিক হয়তো সত্য হতে পারে। এইগুলো মোকাবেলা করার দায়িত্ব আমাদের। মন্ত্রণালয় সব কিছু মোকাবেলা সঠিক সময়ে করেছে, হাতে সময়ও আমাদের রয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে মুনাজ্জেম ভিসা, এই মুনাজ্জেম ভিসা নামে কোনো ভিসা না, আসলে অতীতে ভিসা যখন পাইছে মুনাজ্জেম ভিসা হিসেবে সবাই একে ট্রিট করেছে, আমরা বলেছি মুনাজ্জেম ভিসা। আসলে তারা বলেছে মুনাজ্জেম ভিসা এই আমাদের হজের জন্য এটা প্রযোজ্য না। আমরা সেই জায়গায় তারা বিজনেস ভিসা করুক অথবা তারা উমরাহ ভিসা করুক, চলে আসুক, যে কোনো ভিসা করলে তারা তো দিয়ে দিচ্ছে। তারা তো, আমাদের কথা হলো যে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে ভিসা তো আটকাচ্ছে না, গেলেই হলো, তারা যাচ্ছে, চলেও গেছে সবাই। সামান্য হয়তো 20-25 জন আছে, এগুলো আমি আপনাদের সামনে এভাবে প্রকাশ করতে চাই না। তারা তাদের কাজ করবে, অন্যায় করলে তার প্রাপ্য শাস্তি। আমাদের 2021 আমরা যে হজ নীতিমালা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এবং সেই নীতিমালার আলোকে তাদের এগেইনস্টে সে ন্যায় বিচার করা হবে। ন্যায় বিচারে যদি তারা দোষী হন, দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আজকে যে প্রতিষ্ঠানটা আপনারা করেছেন, আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে চিন্তা করি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান করেছেন। প্রতিষ্ঠান গঠন করাটা সহজ, কিন্তু এটাকে আজীবন ধরে রাখাটা অনেক কঠিন। অতীতের প্রজন্ম, আজকের প্রজন্ম সেটাকে অনুভব করছে। পরবর্তী প্রজন্ম যেটা আসছে তাদেরকে আমরা কতটুকু বুঝাতে পেরেছি, তাদেরকে কতটুকু শেখাতে পেরেছি, তাদেরকে কতটুকু তাদের ভিতরে এই অনুভূতিটা প্রবেশ করাতে পেরেছি, তার উপরে নির্ভর করবে অতীতে এই প্রতিষ্ঠানটিকে থাকবে কি থাকবে না। আমার বিশ্বাস আজকে সভাপতি, সাধারণ সম্পাদক, আপনারা যারা এখানে কাজ করছেন এই কমিটির সাথে, অবশ্যই আপনারা, এটা আমার ব্যক্তিগত একটা মত আপনাদের সামনে প্রকাশ করছি, সারা বাংলাদেশের শুধু জেলায় নয়, প্রত্যেকটা উপজেলা পর্যন্ত আপনাদের একটা করে মিটিং করা উচিত। সেই মিটিংয়ে বলা উচিত যে আমরা এই কাজটা এইভাবে করেছি, ধরে রেখেছি, আমরা ধরে রাখবো, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের শাখা, প্রত্যেকটা উপজেলা একটা করে শাখা হোক, এটা আমার একটা আপনাদের কাছে দাবি রয়েছে। একটি বাড়ি একটি খামার, এখন একটি বাড়ি একটি খামার, কিন্তু আমার বাড়ি আমার খামার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আবার পরিচিতি দিয়েছেন। আজকে একটি বাড়ি একটি খামার করে তারা অনেক জীবনের সমৃদ্ধি লাভ করেছেন, যে কারণে আজকে পল্লী সঞ্চয় ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। যে পল্লী সঞ্চয় ব্যাংকে সাধারণ লেনদেন কিন্তু হচ্ছে না, হচ্ছে শুধু তাদের লেনদেনটাই। অর্থাৎ এই পল্লী অঞ্চলে যত কৃষক আছে বা অসহায় ব্যক্তি আছে তারাই কিন্তু এটা করছেন। আর যারা অসহায় ব্যক্তি করছেন, সে যা জমা দিচ্ছে তত টাকা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সমপরিমাণ টাকা এই ব্যাংকে জমা দিচ্ছেন। আমার মনে হয় প্রতিটি উপজেলা এখন 30-40 কোটি টাকা করে তাদের কিন্তু আমানত।